শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। এই গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্কদের গল্প। গল্পটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। পুরোটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের নিবেদন প্লাতা নদীর ধারে, রবি ওকাম্পুর প্রণয় কথা, রচনায় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আজ চতুর্থ পর্ব, বিদায়ের বেলা। গল্প পাঠে সুপর্ণা মিশ্র, চরিত্রে ভিক্টোরিয়া, সুপর্ণা মিশ্র, এস্ত্রাদা এবং মার্টিনেস, দেবপ্রতিম চক্রবর্তী। শুরু হচ্ছে বিদায়ের বেলা। থিয়েটারের অন্ধকারে সে রাত্রে কতটুকু দেখতে পেয়েছিলেন এস্ত্রাদা? দেখতে কি পেয়েছিলেন মার্টিনেসের হাতটি কি নিবিড়ভাবে বুকের মধ্যে ধরে আছেন ভিক্টোরিয়া? বুঝতে কি পেরেছিলেন ছায়া ছায়া কিছু একটা ধীরে নেমে যাচ্ছে ভিক্টোরিয়ার বুক থেকে? কিছুক্ষণ চুপ করে শুয়ে থাকছে তার তলপেটের উষ্ণ আশ্রয়। থিয়েটার থেকে ফিরে আসার পর ভিক্টোরিয়ার প্রতি এস্ত্রাদার ব্যবহার হয়ে উঠল আরও কর্কশ এবং নিষ্ঠুর। ভিক্টোরিয়া বুঝতে পারেন তাকে প্রতি মুহূর্তে সন্দেহের চোখে দেখেন এস্ত্রাদা। ঘাড়ের উপর তার নিঃশ্বাস সারাক্ষণ। যেখানে ভিক্টোরিয়া সেখানেই যেন এস্ত্রাদার চোখ। ভিক্টোরিয়ার ড্রাইভার, সেও এস্ত্রাদার সন্দেহের শিকার। ভিক্টোরিয়া একলা কোথাও গেলেই ড্রাইভারকে পড়তে হয় এস্ত্রাদার জেরার সামনে। ভদ্রতা, সৌজন্যবোধ এসবের বালাই নেই এস্ত্রাদার। স্ত্রীকে যে তিনি সন্দেহের চোখে দেখেন এবং তার যে যথেষ্ট কারণ আছে সেটা ড্রাইভারের কাছে প্রকট করে দিতে এস্ত্রাদার বাধে না। মাত্র ১.৫ বছর বিয়ে হয়েছে ভিক্টোরিয়ার। এর মধ্যেই তার দাম্পত্য জীবন খাঁ খাঁ। এস্ত্রাদা, ভিক্টোরিয়া একই বাড়িতে থাকেন, কিন্তু তেমন কোনো কথাবার্তার আদান প্রদান নেই ওদের মধ্যে। কোনোভাবেই এস্ত্রাদার চোখের সামনে পড়তে চান না ভিক্টোরিয়া। সব সময় নিজেকে সরিয়ে রাখা সম্ভব হয় না। এস্ত্রাদার চোখে চোখ পড়লেই ভিক্টোরিয়া দেখতে পান কি তীব্র ঘৃণা সেই চোখে, কি প্রবল তাচ্ছিল্য। স্বামীর অধিকার তার উপর খাটাতে পারেননি এস্ত্রাদা। ভিক্টোরিয়া বুঝিয়ে দিয়েছেন তার শরীরের উপর সম্পূর্ণ অধিকার শুধুমাত্র তার। সেই শরীর তিনি সরিয়ে নিতে পারেন স্বামীর অধিকারের নাগাল থেকে, দিতে পারেন যাকে খুশি। কথাটা ভাবলে ঈর্ষায় জ্বলে ওঠে এস্ত্রাদার মুখ। তার আহত পৌরুষের থাবা যেন নিজের অঙ্গকেই নখের আঘাতে ক্ষতবিক্ষত করতে থাকে। ভিক্টোরিয়া কত সহজে নিজেকে সরিয়ে নিতে পেরেছেন। কি নিঃশব্দ সাবলীল তার প্রতিবাদ। হঠাৎই এক রাতে বিছানার এস্ত্রাদার পাশ থেকে উঠে গেলেন ভিক্টোরিয়া। আর কোনোদিনও ফিরে এলেন না সেখানে। কতবার তীব্র কামনার হালকা নিয়ে ভিক্টোরিয়া শোয়ার ঘরের বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থেকেছেন এস্ত্রাদা। ভিতরে যাওয়ার সাহস হয়নি। এই নরকের নামই কি বিবাহিত জীবন? ভিক্টোরিয়া চান বিবাহ বিচ্ছেদ। এস্ত্রাদা কঠিন কণ্ঠে বলে দিয়েছেন এ চাওয়া সম্পূর্ণ অবাস্তব। আর্জেন্টিনার রোমান ক্যাথলিক সমাজে বিবাহ বিচ্ছেদ নিষিদ্ধ। স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে চৌচির হয়ে যেতে পারে, কিন্তু বিয়ে থেকে যায় অক্ষত। আর্জেন্টিনার আইনে যদি বিবাহ বিচ্ছেদ সম্ভব হতো তাহলে কি ভিক্টোরিয়াকে এস্ত্রাদা ডিভোর্স দিতেন? আইন আইন কি বলছে তা জেনে তোমার কোনো লাভ নেই ভিক্টোরিয়া। একদিন চিৎকার করে উঠলেন এস্ত্রাদা, তোমাকে আমি কোনোদিনও মুক্তি দেব না। আমাকে কষ্ট দিয়ে কি লাভ? নিজেও তো কষ্ট পাচ্ছ। বরং অন্য কোনো মেয়েকে বিয়ে করে তুমি সুখী হতে পারো। আমি কোনোদিনও সুখী হব না। তোমাকে না পাওয়ার যন্ত্রণা আমি চিরকাল পাবো। যা আমি পেলাম না তা অন্য কেউ পাবে, ভোগ করবে। সেই যন্ত্রণা না আরো ভয়ঙ্কর। তার চেয়েও তোমার কাছে বড় যন্ত্রণা আমি হয়তো সেই মিলন থেকে সুখ পাবো, যে সুখ তোমার কাছে পাইনি। আমার সুখই তোমার সবচেয়ে বড় যন্ত্রণা এস্ত্রাদা। তোর শরীরের ভয়ঙ্কর খিদেটা আমি জানি। উপোস করে করে তোর শরীর একদিন মরে যাবে। ভেবেছিস লুকিয়ে লুকিয়ে বাড়ির বাইরে গিয়ে শরীরের খিদা মেটাবি? সব জায়গায় আমার চোখ আছে, পালাবার পথ নেই।
পর মুহূর্তে এস্ত্রাদা বদলে ফেললেন কণ্ঠস্বর এবং তার মুখের ভাষা। ভিক্টোরিয়ার দিকে তাকিয়ে বরফ শীতল কণ্ঠে বললেন, আজ রাতের পার্টির কথা তোমার মনে আছে তো? যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কিছুক্ষণের মধ্যেই বেরোতে হবে। কতদিন আর আমাকে এইভাবে তোমার পাশে নিয়ে নিয়ে ঘুরবে? লোকে সব বোঝে, জানে। আজ রাতে অন্তত তুমি একা যাও, আমাকে রেহাই দাও, আমাকে প্লিজ রেহাই দাও তুমি অন্তত আজ। পার্টিতে মার্টিনেস আছে, তোমার তো মন্দ লাগার কথা নয়। মার্টিনেস নামটা কিভাবে ধাক্কা দেয় ভিক্টোরিয়াকে তা কি দেখতে চাইলেন তিনি? ভিক্টোরিয়া একটু বিচলিত না হয়ে বললেন, আমার শরীর ভালো নেই, আমি যাচ্ছি না। কৈশোরী অভিনেত্রী হতে চেয়েছিলেন ভিক্টোরিয়া। প্যারিসের বিখ্যাত অভিনেত্রী মার্গারিট মোরেনের কাছে কিছুদিন ভাবাবেগ ও কণ্ঠস্বরকে নিয়ন্ত্রণ করার ট্রেনিংও নিয়েছিলেন। তিনি জানেন কিভাবে প্রয়োজনে প্রকাশ করতে হয় ভাব, কিভাবে চেপে রাখতে হয় আবেগ, ইশারায় আভাসে বুঝিয়ে দেওয়া যায় হৃদয়ে বার্তা। মার্টিনেস নামটি যে তার কাছে কোনোভাবেই বিশেষ নয়, এইটুকু এস্ত্রাদাকে বোঝাতে চাইলেন ভিক্টোরিয়া। এস্ত্রাদা যাই বুঝে থাকুন, ঠান্ডা গলায় বললেন, তুমি জানো যেতে তোমাকে হবেই, প্রতিবারের মতো এবারও। না বলে কোনো লাভ নেই। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলেন ভিক্টোরিয়া। লেখার টেবিলে বসে একটা চিরকুটের উপর লিখলেন, মার্টিনেস, নিজেকে আর সামলাতে পারছি না। বিপদ যত বড়ই হোক, নিজেকে আর ঠকাতেও চাই না। আমাদের মিলনের জন্য প্রয়োজন শীতকালের জনহীন প্লাজা, শীত কুয়াশার আড়াল, ঝরা পাতায় আচ্ছাদিত ধু ধু সরণি। কাল সন্ধে 6টায় পাশিও দে জুলিওর জনহীন শীতার্ত চত্বরে। অনেক উষ্ণ আদর, তোমার ভিক্টোরিয়া। চিরকুটটি ব্যাগের মধ্যে পুরে পার্টিতে যাওয়ার জন্য তৈরি হতে লাগলেন ভিক্টোরিয়া ওকাম্পো। ভিক্টোরিয়া হাত ধরে পার্টিতে পৌঁছালেন এস্ত্রাদা। ভিক্টোরিয়াকে দেখেই এগিয়ে এলেন তার পুরুষ বন্ধুরা। এস্ত্রাদা ভিক্টোরিয়ার হাত ছাড়লেন না। স্ত্রীর স্তাবকদের সামনে তার অধিকারকে প্রকাশ করার এটাই তো সহজ উপায়। ভিক্টোরিয়া দেখলেন ঘরের এক কোণে ওয়াইনের গ্লাস হাতে মুগ্ধ মহিলাদের একটি অর্ধবৃত্তের সামনে দাঁড়িয়ে আছেন মার্টিনেস। দাঁড়িয়ে আছেন তার দিকেই ফিরে। অথচ ভিক্টোরিয়াকে তিনি দেখতে পেয়েছেন কিনা তা বুঝবার উপায় নেই। এস্ত্রাদা দেখলেন মার্টিনেসের উপর চোখ পড়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রীর মধ্যে কেমন যেন একটা অস্থিরতা দেখা দিয়েছে। সেই ভাবটা কিছুতেই চেপে রাখতে পারছে না ভিক্টোরিয়া। মার্টিনেস মহিলাদের বৃত্ত থেকে নিজেকে কখন মুক্ত করে ফেলেছেন। এস্ত্রাদার চোখে পড়ল মার্টিনেস খুব ধীরে এগিয়ে আসছেন ভিক্টোরিয়ার দিকে। এস্ত্রাদা ছেড়ে দিলেন ভিক্টোরিয়ার হাত। ভিক্টোরিয়ার বুঝতে অসুবিধে হলো না। এস্ত্রাদা দেখতে চান মার্টিনেসের সঙ্গে তার সম্পর্কটা কত দূর এগিয়েছে। ভিক্টোরিয়া এগিয়ে গেলেন মার্টিনেসের দিকে, করমর্দনের জন্য বাড়িয়ে দিলেন হাত। মার্টিনেসের হাতের মধ্যে তার হাত মাত্র কয়েক সেকেন্ড, তার মধ্যেই চিরকুটটা দিয়ে দিলেন মার্টিনেসের হাতে। এবার নিশ্চিন্ত ফিরে এলেন স্বামীর পাশে। ভাবলেশহীন তার মুখ। ভিক্টোরিয়ার হাত থেকে হঠাৎ পাওয়া কাগজ টুকরোতে কি লেখা আছে সেটা এক্ষুনি পড়তে যাওয়াটা বোকামি হবে। এস্ত্রাদা আর ভিক্টোরিয়া দুজনেই তার দিকে নজর রেখেছেন। মনে হলো মার্টিনেসের। মার্টিনেস প্যান্টের পকেটে হাত ঢোকালেন, তারপর মন্থর গতিতে যেন ভেসে যেতে লাগলেন আর একগুচ্ছ মহিলার দিকে। এস্ত্রাদা দেখলেন তার স্ত্রীর মধ্যে সেই আনচান ভাবটা নেই। তার পাশেই সারাক্ষণ দাঁড়িয়ে রয়েছেন ভিক্টোরিয়া। এস্ত্রাদাও আর তাগিদ অনুভব করছেন না তার হাতটা ধরে রাখার। পার্টি থেকে বাড়ি ফেরার পথে ভিক্টোরিয়া ভাবতে লাগলেন পরের দিন সন্ধ্যাবেলা শীতার্ত নির্জন প্লাজার কথা। মার্টিনেস ঠিক আসবে তো? পরের দিন সন্ধ্যে 6টার আগেই প্লাজার বেশ খানিকটা দূরে ড্রাইভারকে গাড়ি থামাতে বললেন ভিক্টোরিয়া। গাড়ি যেখানে থামলো সেখান থেকে প্লাজা অন্তত মিনিট 10 হাঁটা পথ। বাকি পথ হেঁটেই যাবেন ভিক্টোরিয়া। ড্রাইভারের পক্ষে যাতে হদিশ পাওয়া সম্ভব না হয় ঠিক কোথায় গেলেন তিনি। জমিয়ে শীত পড়েছে, রাস্তায় বিশেষ লোকজন নেই। ভিক্টোরিয়ার পরনে কালো ওভারকোট, কালো টুপিতে কপালের অনেকখানি ঢাকা।
ছাই রঙের একটা স্কার্ফে মুখের অনেকটাই আবৃত রেখেছেন ভিক্টোরিয়া। মাথা নিচু করে হাঁটছেন। দূর থেকে দেখলে এই জনশূন্য রাস্তায় কুয়াশার আধারে এস্ত্রাদাও তাকে চিনতে পারবে কিনা তা সন্দেহ। প্লাজায় পৌঁছে দেখলেন চারধার খাঁ খাঁ করছে। শীতের হাড় কাঁপানো বাতাসে উঠছে শুকনো পাতা। সোনালি ফুলেদের একটিও বেঁচে নেই। শীতের বাতাসে উড়ে গেছে সব মরা ফুল। বাউন্ডুলের দল রাত কাটায় এই প্লাজায়, শুয়ে থাকে বেঞ্চিতে, সারা গ্রীষ্মে বসন্তে। তাদের একজনও নেই শীতের পাশীয়দের জুলিওতে। ভিক্টোরিয়ার নাকের ডগাটা শীতে অসাড় হয়ে গেল। মনে হলো ঠোঁট ফেটে রক্ত বেরোবে। কালো পশমের দস্তানার ভিতর আঙুলগুলো অবশ্য অতটা কষ্টে নেই। শীতকালের সন্ধে 6টা মানে দিনের আলোর শেষ রেশটুকুও মিলিয়ে গেছে। বিশাল প্লাজা আচ্ছন্ন হয়ে আছে কুয়াশায়। ভিক্টোরিয়া এক প্লাজা কুয়াশার মধ্যে দিয়ে দ্রুত হাঁটতে শুরু করলেন। যত হাঁটছেন ততই বাড়ছে তার উৎকণ্ঠা। যত দূর দৃষ্টি যাচ্ছে, কোথায় মার্টিনেজ? বেশ কিছুক্ষণ হাঁটছেন তিনি। প্লাজার মধ্যে অনেক দূর চলে এসেছেন। অন্ধকার ক্রমে ঘন হচ্ছে। ঝোড়ো বাতাসের মধ্যে তিনি একা। থামলেন ভিক্টোরিয়া। আর এগুলো হয়তো ঠিক হবে না। হাতে তার বেশি সময় নেই। একলা বেরিয়েছেন। ফিরতে দেরি হলে সন্দেহপ্রবণ এস্ত্রাদা সহজেই রেহাই দেবেন না। ভিক্টোরিয়া পিছন ফিরে তাকালেন। চারধার শুনশান। গাড়ির দিকে হাঁটাহাঁটি এখন ঠিক হবে। কিন্তু দূরে কুয়াশার মধ্যে কেউ বোধহয় সিগারেট খেতে খেতে তার দিকে এগিয়ে আসছে। এক বিন্দু আগুন, অন্ধকার চোখে পড়ার মতো তীব্র। ভিক্টোরিয়া দ্রুত হাঁটতে লাগলেন সেই দিকে। কিছুক্ষণের মধ্যেই মার্টিনেসের শরীরের রেখা স্পষ্ট হয়ে উঠল। ভিক্টোরিয়া অনুভব করলেন সেই শরীরের অলক্ষ্য টান। তিনি ছুটে গিয়ে জড়িয়ে ধরলেন কালো ওভারকোট, কালো টুপি আর লাল স্কার্ফ পরা পুরুষটিকে। পুরুষটির মধুর গভীর তপ্ত আলিঙ্গন তাকে গ্রাস করে ফেলল। মার্টিনেসের বুকে মুখ গুজে চোখ বুজলেন ভিক্টোরিয়া। আজ থেকে শুরু হলো তার নতুন জীবন, সম্পূর্ণ গোপন। শুধু মার্টিনেস আর ভিক্টোরিয়া। আর কেউ কোনো দিনও জানবে না তাদের গোপন সম্পর্ক, তীব্র সুখ, অবৈধ উত্তেজনার কথা। ভিক্টোরিয়া মুখ তুললেন। মার্টিনেসের ঠোঁট নেমে এলো তার ঠোঁটে। চুম্বন এমন তীব্র, এমন ঘন, এমন দীর্ঘ হতে পারে। একটি চুম্বন দিতে পারে এত সুখ, শুষে নিতে পারে মন প্রাণের এতটাই, কোনো ধারণা ছিল না ভিক্টোরিয়ার। মার্টিনেস যে একটিমাত্র চুম্বনে সব বাধা একেবারে চুরমার করে দিল। আর তো ফিরে যাওয়ার পথ নেই। মার্টিনেস, তোমার সঙ্গে কিন্তু আমার রোজ দেখা হওয়া চাই, রোজ রোজ। তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে অসম্ভব। আমিও চাই রোজ দেখা হোক আমাদের। যেরকম করে হোক সেটা সম্ভব করতেই হবে। মার্টিনেস, আমি জানি তোমার জীবনে নারীর অভাব নেই। নারীর ভালোবাসা তুমি সহজেই পাও। আমাকে তোমার প্রতিদিন না পেলেও চলবে। ভিক্টোরিয়া, থিয়েটারের সেই রাত থেকে আমি তোমাকে ভাবছি, অনেক ভাবছি। যতদিন গেছে ততই তোমার সাথে না দেখা করার ইচ্ছাটা তেমন তীব্র হচ্ছে। থিয়েটারের সেই রাত, জানো ভিক্টোরিয়া, থিয়েটারের সেই রাত থেকে না আমার জীবনে অন্য নারীদের ভূমিকা কেমন আবছা হয়ে যাচ্ছে। সেদিন পার্টিতে দেখে কিন্তু মনে হয়নি অন্য নারীরা তোমার জীবনে ঝাপসা। বিশ্বাস করো ভিক্টোরিয়া, আমার মনটা কিন্তু তোমার সঙ্গেই ছিল। তুমি চলে যাওয়ার পর না পার্টিতে থাকার কোনো কারণ আমি খুঁজে পেলাম না। সব যেন কেমন ফাঁকা হয়ে গেল। কাল কোথায় দেখা হবে আমাদের? আমার অ্যাপার্টমেন্টে দুপুরবেলা। তোমার অ্যাপার্টমেন্টে? অসম্ভব। তোমার অ্যাপার্টমেন্ট তো এস্ত্রাদা চেনে। সন্দেহ হলেই কিন্তু ও খোঁজ নেবে। এমন কোনো জায়গা আমাদের দেখা করতে হবে যে জায়গাটা ওর পক্ষে ভাবাও সম্ভব নয়। এস্ট্রাদাকে তুমি ভয় পাও তাই না? তোমার ভাইকে তুমি চেনো না? আমি সহ্যের শেষ সীমায়, অথচ পালাবার কোনো পথ নেই। পালাতে চাইলেই পালাতে পারবে, পথ খোলা আছে। আমার সঙ্গে পালাতে পারো, অত ভাববার না কিছু নেই। আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, আমি তোমার সঙ্গে থাকতে চাই। খটকা লাগলো ভিক্টোরিয়ার।
ঠিক কথা, মার্টিনেজকে সারাক্ষণ মিস করেন তিনি। তার জন্যে মন কেমন করে, কিন্তু মার্টিনেজের সঙ্গে সহবাস সেরকম কোনো সিদ্ধান্তে ভিক্টোরিয়ার পক্ষে এত তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব নয়। আদেও কি সম্ভব? হঠাৎ চুপ করে গেলে কেন? আমার কথাটা কি তোমার পছন্দ হলো না বুঝি? ভাবছি কাল কোথায় দেখা হতে পারে। আমার বন্ধুর ফ্ল্যাটে। বন্ধুর ফ্ল্যাটে? ফ্ল্যাটটা খালি থাকে, শহর থেকে একটু দূরে। কাল দুপুরে। ওই ফ্ল্যাটটারে তাহলে তুমি তোমার বান্ধবীদের নিয়ে যাও। তুমি আমার জীবনে এলে না, আর কাউকে প্রয়োজন নেই আমার। ভিক্টোরিয়া অন্ধকারের মধ্যে মার্টিনেসের হাত ধরে হাঁটছেন। দুজনেই অনেকক্ষণ চুপচাপ। আরও মিনিট 10 হাঁটলে গাড়িটার কাছে পৌঁছানো যাবে। মার্টিনেসের সঙ্গে আরও এগানো ঠিক হবে না। ভিক্টোরিয়া বললেন, আমি কাল গাড়ি নিয়ে যেতে পারবো না। দুপুরে শপিং এর ছুতোয় বেরোবো। অপেক্ষা করব মন্তে ভিদেও স্ট্রিটের ক্রসিং এ। তুমি ওখান থেকে আমাকে তুলে নিও দুপুর 1টায়। ভিক্টোরিয়ার কথা বাড়ালেন না। হঠাৎ যেন তার বিশেষ তাড়া। মার্টিনেসের হাত ছেড়ে হন হন করে হেঁটে সামনে সরু জনশূন্য রাস্তাটার অন্ধকারে মিলিয়ে গেলেন তিনি। মার্টিনেসকে বিদায় চুম্বন দিতেও ভুলে গেলেন। সারা রাত ঘুম নেই ভিক্টোরিয়ার চোখে। বেশ কিছুদিন হলো এস্ত্রেদার সঙ্গে বিছানাটা আলাদা করতে পেরেছেন ভিক্টোরিয়া। প্রতি রাতের যন্ত্রণা থেকে দুজনেই মুক্তি পেয়েছেন। তার মানে এই নয় কখনো কখনো মাঝরাতে ভিক্টোরিয়ার বন্ধ দরজায় ধাক্কা দিয়ে এস্ত্রাদা উপদ্রব করেন না। দরজা হয়তো খুলতেও হয় অবস্থাটা সামলাতে। তবু এইটুকু যে সম্ভব হয়েছে তা ভিক্টোরিয়া বলেই। উত্তেজনায় ঘুম হয়নি তার। ভোর রাতে আর শুয়ে থাকতে পারেনি। টেবিল ল্যাম্পের আলোয় প্রিয় ফরাসি লেখক প্রুস্তর মধ্যে মগ্ন থাকার চেষ্টা করছেন। সোয়ান সোয়ে উপন্যাসটায় মাঝে মধ্যেই ডুবে থাকেন ভিক্টোরিয়া। অন্য কোনো লেখকের লেখা পড়ে নিজের মধ্যে অহরহ যে যুদ্ধটা চলছে তা থেকে কিছুক্ষণের জন্য দূরে থাকতে পারেন না। একমাত্র প্রুস্তই তার মুক্তি। প্রুস্তর সোয়ান এর স্মরণই যেন তাকে পথ চেনায়। প্রুস্তর চরিত্রগুলো তার বন্ধু বা কখনো কখনো পরমাত্মীয়। নিজের মধ্যে যুদ্ধটা থেকে পালিয়ে গিয়ে যে নিঃসঙ্গতা চান ভিক্টোরিয়া, তা তিনি পান প্রুস্তর কোনো কোনো চরিত্রের মধ্যে। তারাও যেন সকল ব্যস্ততা আর দৈনন্দিন সমস্যার মধ্যে নিঃসঙ্গতার সুখ অর্জন করতে চাইছে। এই অন্বেষ ও অর্জনের মধ্যে ভিক্টোরিয়া খুঁজে পান নিজেকে। সোয়ানের তীব্র প্রেম ও প্যাশন তার নিজের মধ্যে অনুভব করেন ভিক্টোরিয়া। এই অনুভূতির সবটুকু যে সুখের তা বলা যায় না। কখনো কখনো মনে হয় তিনি প্রুস্তর ভাব ও ভাষার মধ্যে ডুবতে ডুবতে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছেন। বুকের শিরা ছিঁড়ে যাচ্ছে, তবু যেন এই যন্ত্রণাও সুখের। ওদের এর ভাবনা, তার বিশ্বাস সংশয়, তার বাসনা ও বেদনা, তার ছটপটানি, তার স্থলতা, তার চরিত্রের বিচিত্র প্রসার, সূক্ষ্ম সব ব্যঞ্জনা, অন্তহীন গহনতা, এসব কিছুকে ক্রমাগত সঠিক অর্থবহতায় সাজিয়ে নেওয়ার ব্যর্থ প্রচেষ্টায় সোয়ান। দম বন্ধ হয়ে আসে পড়তে পড়তে। আবার ভালোও লাগে এই পথে হাঁটতে। এক বিপুল বাসনার আনন্দ ও যন্ত্রণা একই সঙ্গে যেন গ্রাস করে ভিক্টোরিয়াকে। প্রুস্ত জানেন এই বাসনা ও বেদনার সবকটি পরত সমস্ত অনুপুঙ্খ। তবু আজকাল প্রায় একটি প্রশ্ন জাগে ভিক্টোরিয়ার মনে। প্রুস্তর লেখায় কেন এত জটিল আবর্তময় পরতাশ্রয়ী বিস্তার? কেন এমন অন্তহীন দীর্ঘতায় তিনি প্রসারিত করতে থাকেন জীবনের প্রায় প্রতিটি ক্ষণ? বলা কি যায় না আরো সংক্ষেপে? যেমন বলে মন্ত্র, আরো সহজে, যেমন বলে প্রকৃতি। এমন কোনো লেখক আছেন কি ভুবনে যার লেখা মন্ত্রের মতো গ্রহণ প্রসারী, প্রকৃতির মতো সহজ, অথচ যে লেখা দেয় অপ্রাপণীয়ের আভাস? ভোর রাতের জানলার কাছে দাঁড়ান ভিক্টোরিয়া। জানালার কাঁচ শীতে ঝাপসা, আরো আলো ফুটতে দেরি। ঠিক তার মনের মতো ভাবেন ভিক্টোরিয়া। ঘরের দরজা খুলে নিঃশব্দে বাইরে এলেন ভিক্টোরিয়া। তার ঘরের উল্টো দিকে এস্ত্রাদার ঘর। দরজা বন্ধ। দুপুর হতে অনেক দেরি, এখনো কয়েক ঘন্টার অপেক্ষা। তবু উত্তেজনায় অস্থির হয়ে আছে ভেতরটা। খানিকটা নার্ভাসও লাগছে।
এই প্রথম দিনের আলোয় একা দেখা করতে চলেছেন মার্টিনেসের সঙ্গে। মার্টিনেস নিয়ে ইতিমধ্যেই ভিক্টোরিয়াকে সন্দেহ করতে শুরু করেছেন এস্ত্রাদা। ধরা পড়লে আর রক্ষে থাকবে না, কিন্তু মার্টিনেসের সঙ্গে দেখা তাকে করতেই হবে, তার ফলাফল যাই হোক না কেন। এ সম্পর্ক হয়তো আরও সমস্যা বাড়াবে, আরও দুঃখ ডেকে আনবে, তবু মার্টিনেসের সঙ্গে সম্পর্ক গড়াতে সমস্ত ঝুঁকে নিতে প্রস্তুত ভিক্টোরিয়া। মার্টিনেস তার রক্তে আগুন ধরিয়ে দিয়েছেন। এই প্রথম কোনো পুরুষের আদর এমনভাবে আগুন ধরালো। শরীর পোড়াচ্ছে, আনছে দহনের যন্ত্রণা আর সুখ একই সঙ্গে। মার্টিনেসের দীর্ঘ চুম্বনে ভিক্টোরিয়ার ঠোঁট দুটি এখনো ঈষৎ ফোলা ফোলা। ঠোঁটের কোণে সামান্য ক্ষত ক্রমশ লাল থেকে কালো হয়ে আসছে। এস্ত্রাদার চোখ সেখানে পড়বেই। ভিক্টোরিয়ার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায়। এস্ত্রাদাকে না বলে ভিক্টোরিয়ার উপায় নেই বাড়ি থেকে বেরোবার। তাদের বিবাহিত জীবনের এক অলিখিত শর্ত। এই প্রথম সেই শর্তকে মানতে রাজি নন ভিক্টোরিয়া। তিনি এস্ত্রাদাকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরোবেন আজ। একদিন পারলে হয়তো রোজই পারবেন। বেরোবার আগে এস্ত্রাদার মুখোমুখি হতে চান না ভিক্টোরিয়া। এস্ত্রাদা ঠিক ধরে ফেলবেন তিনি শপিং করতে যাচ্ছেন না। তাছাড়া তার ঠোঁটের এই দাগটা এস্ত্রাদার চোখে এড়াবে না। ঠিক বেরোবার মুখে এস্ত্রাদার সামনে পড়তে হলো ভিক্টোরিয়াকে। কোথায় চললে নন্দিনী? বাড়িতে সারাক্ষণ ভালো লাগে না, সামান্য কেনাকাটাও আছে, ফিরতে দেরি হতে পারে। তিনটি মাত্র বাক্যে অনেক কথা বলে ফেলেছেন ভিক্টোরিয়া। তার মনটা বেশ হালকা লাগলো। দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাব। আর আমি সঙ্গে গেলে তোমার কোনো বাড়ি ফেরার তাড়াও থাকবে না, যতক্ষণ খুশি বেরোতে পারবে। এস্ত্রাদা বললেন যতদূর সম্ভব রাগ চেপে। বোকামি করো না, কিছুক্ষণ সময় আমি শুধু নিজের সঙ্গে কাটাতে চাই। আশা করি সে অধিকার আমার আছে। মিথ্যে বলতে কোনো রকম লজ্জা কুণ্ঠা নেই ভিক্টোরিয়ার। তিনি যা করছেন ভালোবাসার জন্যই তো করছেন। তুমি তো সারাক্ষণ নিজের সঙ্গেই সময় কাটাও, হয় লিখছো না হয় পড়ছো। প্রায় সারাক্ষণই কাটাও ঘরের মধ্যে দরজা বন্ধ করে। আগে তো বাগানের কাজ করে কিছু সময় কাটতো তোমার, গেছে গেছে। এখন তো দেখি বাগানের শখটাও গেছে। আমার যা প্রাণ চায় তাই করি, অন্যায় তো কিছু করছি না। আমি তোমার মতো নাস্তিক নই, আমি গোড়া রোমান ক্যাথলিক খ্রিস্টান। ন্যায় অন্যায় বিচারের ভারটা আমি ঈশ্বরের হাতেই ছেড়ে দিয়েছি। তার চোখকে ফাঁকি দেওয়া যায় না ভিক্টোরিয়া। তিনি সব দেখছেন, সবই জানেন। তুমি যে আমার প্রতি অবিচার করছো তার তো কোনো সন্দেহ নেই। আমি তোমার স্বামী, এ কথাটা তোমাকে বারবার মনে করিয়ে দিতে হয়। এটা তোমার আমার দুজনেরই দুর্ভাগ্য। তুমি নিজেকে এবং আমাকে কেন বাধ্য করছো সেই দুর্ভাগ্যকে মেনে নিতে? আমরা বিয়ে করেছি এই কথাটা যতখানি সত্যি, ঠিক ততটাই সত্যি আমাদের বিয়েটা অর্থহীন। এই বিয়েতে আর কিচ্ছু নেই, চুরমার হয়ে গেছে আমাদের সম্পর্ক। যতদিন আমরা একসঙ্গে থাকবো ততদিন আমরা জ্বলবো। তার জন্য দায়ী তুমি, শুধু তুমি। সম্পূর্ণ দায়িত্ব তোমার। তুমি অন্য পুরুষদের প্রতি সহজে আকৃষ্ট হও, তাদের জন্য সচেতনভাবে তুমি তৈরি করো ফাঁদ। তারা সেই ফাঁদে পড়ে, আটকে যায় তোমার আকর্ষণ। আর তুমি পাও নতুন নতুন জয়ের আনন্দ। ওটাই তোমার একটা নেশা। ভিক্টোরিয়া বুঝতে পারেন ক্রমেই আঁচ বাড়ছে এস্ত্রাদার কণ্ঠস্বরে। এই তর্কের কোনো শেষ নেই, শুধুই বাড়বে তিক্ততা। আচ্ছা, তোমার কথাটা যদি মেনে নিই, যদি সত্যিই নতুন নতুন পুরুষের সঙ্গে সম্পর্ক করাটাই আমার নেশায় দাঁড়িয়ে থাকে, তবে এমন একটা মেয়েকে তুমি বিয়ের খাঁচার মধ্যে ধরে রাখার চেষ্টা করে সারাক্ষণ কেন কষ্ট পাবে? তুমি কোনোদিনও আমাকে বিশ্বাস করতে পারবে না। ঈর্ষার যন্ত্রণায় তুমি তো সারা দিন রাত কষ্ট পাচ্ছ এস্ত্রাদা। এই কষ্ট থেকে মুক্তির চাবি কিন্তু তোমারই হাতে। আমি তো বলছি, রোমান ক্যাথলিক মতে আমাদের বিয়ে হয়েছে, সম্ভব নয় বিবাহ বিচ্ছেদ। আইনের সম্মতি নেই। বিবাহ বিচ্ছেদ না হতে পারে, লিগ্যাল সেপারেশন আমরা চাইলেই হতে পারি। ভিক্টোরিয়ার কথায় যেন বাজ পড়ল ঘরের মধ্যে। একেবারে ঠিক পথে ভিক্টোরিয়ার ভাবনা যে এত দূর গড়িয়েছে সেটা জানতে পেরে স্তম্ভিত এস্ত্রাদা। ক্ষণ তার মুখে কথা সরল না। ভিক্টোরিয়া ততক্ষণে সিঁড়ি পর্যন্ত এগিয়ে গেছেন।
দরজায় গাড়ি অপেক্ষা করছে তার জন্য। দাঁড়াও। আমার সময় নেই, ফিরতে দেরি হবে। গাড়ির দরজা বন্ধ করলেন ভিক্টোরিয়া। এইটুকু ভেবে পরম তৃপ্ত হলেন যে তার সামনে এখন একটাই পথ, সে পথের নাম মার্টিনেজ। মার্টিনেজ ভিক্টোরিয়াকে নিয়ে এসেছেন শহর থেকে অনেক দূরে। গত 2 ঘন্টায় সান ইসরোদের কথা, তাদের বাড়ির কথা, এস্ট্রাদার কথা একবারও মনে আসেনি ভিক্টোরিয়ার। মার্টিনেজের আদর সব ভুলিয়ে দিয়েছে। এখনো একই লেপের নিচে তারা, সম্পূর্ণ নগ্ন, দুজনেই ক্লান্ত, আচ্ছন্ন, আবেশঘন। মার্টিনেজ ভিক্টোরিয়াকে বারবার পৌঁছে দিয়েছেন ইন্দ্রিয় সুখের চরম বিন্দুতে। ভালোবাসার মানুষটির সঙ্গে মিলনে এমন তীব্রতা, এত সুখ এই প্রথম জানলেন ভিক্টোরিয়া। মার্টিনেজ কি সমান সুখ পেয়েছেন তার কাছ থেকেও। মার্টিনেজের বুকের উপর উপুর হলেন ভিক্টোরিয়া। তার বিশ্রান্ত স্তন দুটি স্পর্শ করল মার্টিনেজের বুক। প্রেমিকের কপাল থেকে চুলগুলি আদরে সরাতে সরাতে তিনি ডাকলেন কোমল মৃদু স্বরে, মার্টিনেজ, বলো। আমি কি অন্যদের চেয়ে ভালো? তোমার কি? ভিকি, আমি কৃতজ্ঞ। ভিক্টোরিয়াকে বুকের উপর টেনে নিলেন মার্টিনেজ। আরামে ভিক্টোরিয়ার চোখ বন্ধ হয়ে এলো। বললেন, আমি কৃতজ্ঞ। এ সুখ আমি আগে পাইনি। কেন বলছো এ কথা? বলতে পারবো না, হয়তো জানি, বলবো না, বলা যায় না। আমাকেও বলা যায় না? সবটুকু বলার মতো ভাষা নেই আমার, আর অর্ধেকটা বললে কিছুই বলা হয় না। শুধু এইটুকুনি যেন আমার জীবনে এই প্রথম। কি প্রথম তা তো বলবে। মার্টিনেজের কণ্ঠে ঈষৎ দুষ্টুমি। এই প্রথম প্রতিবার কেউ আমার জন্য অপেক্ষা করলো। এতদিন প্রতি মিলনে বুঝেছি সব সুখ, সব তৃপ্তি শুধু পুরুষের জন্য। নারী শুধু প্রাণহীন, মনহীন, এক আধার মাত্র। মার্টিনেজ, আমার শরীরকে আজ প্রথম তুমি সেই অপমান থেকে মুক্তি দিয়েছ। এই প্রথম আমার শরীর অভিষিক্ত হলো, আমার প্রেমের উদযাপন ঘটল। তুমি আমার জীবনে প্রথম পুরুষ। মার্টিনেজের বুকের উপর যখন ঘুম ভাঙল ভিক্টোরিয়ার, তখন শীতের সূর্য অস্ত গেছে। আমি ডাকুনি কেন? ভিক্টোরিয়ার প্রশ্নে ফুটে উঠল তার মনের আতঙ্ক। ডাকবো কি করে? আমিও তো দিব্যি ঘুমাচ্ছিলাম। এতটুকু উদ্বিগ্ন নন মার্টিনেজ। ভিক্টোরিয়ার মনে হলো ভারী স্বার্থপর তার পুরুষটি। সব পুরুষই এরকম? নারীর বিশেষ বিপন্নতা তারা কতটুকুই বা বোঝার চেষ্টা করে। ভিক্টোরিয়ার মনের কথা যেন বুঝতে পারলেন মার্টিনেজ। বললেন, এস্ট্রাডাকে এখন আর তোমার ভয় পাওয়ার কিছু নেই। ঝড় আসছে, আসতে দাও। ঝড় না এলে, ভাঙচুর না হলে, তোমার চেনা জীবন, পরিচিতি, আশ্রয় উড়ে না গেলে তোমার নতুন জীবন শুরু হবে কি করে? আমার ভয় করছে মার্টিনেজ। সামলাতে পারবো তো? তুমি জানো না এস্ট্রাদা কি ভয়ঙ্কর। ও হয়তো আমাদের দুজনকেই বাঁচতে দেবে না। আমি আমার ভাইকে চিনি, ওকে ছোটবেলা থেকে দেখছি তো। ওর এই কাঠিন্যর পেছনে কোনো জোর নেই। সংস্কারের দুর্বলতাকে, ধর্মবিরুতাকে, পলকা সামাজিকতাকে ও জোর মনে করে। ও পুরুষ শাসিত সমাজে অসহায় প্রতীক। তোমার মতো নতুন নারীকে বুঝে ওঠার মন সামলাবার ওর জোর নেই। আমি বেশ বুঝতে পারছি তোমাকে বেশি দিনও আটকে রাখতে পারবে না। তোমাকে বিশেষ কিছু করতে হবে না, এস্ট্রাডা দেখবে নিজে থেকেই ভেঙে পড়বে। মার্টিনেজের কথায় ভরসা পেলেন ভিক্টোরিয়া। মার্টিনেজ, কাল সারা রাত কেটেছে প্রস্তর উপন্যাস পড়ে। এই উপন্যাসে প্রেমের কত দিক যে ছুঁয়ে গেছেন প্রস্ত। আর কারো লেখায় প্রেমের এত অনুপুঙ্খ, এমন বৈচিত্র্য, এমন ব্যঞ্জনাময় উদযাপন আমি দেখিনি। কখনো এ প্রেম হিরণ্যময়, কখনো ধূসর, কখনো বেদনাস্মাত মহিমায়। কি আশ্চর্য উত্তরণ তার! আমার এতদিন মনে হয়েছে এ প্রেম সম্ভব শুধু সাহিত্যে, বাস্তব জীবনে নয়। আজ মনে হচ্ছে তোমার আমার সম্পর্কে ক্রমশ ধরা পড়বে প্রেমের সবকটি পরত। নারী পুরুষের মিলনে এমন কোনো শিকড় নেই
যেখানে আমরা একসঙ্গে পৌঁছাবো না। নেই এমন কোনো শিহরণ যার স্বাদ আসবে না আমাদের মিলনে। নেই এমন কোনো বিষণ্ণ মাধুরী যা ছড়িয়ে থাকবে না আমাদের তীব্র মিলন সুখের প্রান্তে। মার্টিনেস একটি কথাও বললেন না। ভিক্টোরিয়ার মনে হলো কথাগুলো মার্টিনেসের মাথার উপর দিয়ে চলে গেল। তিনি লক্ষ্য করছেন সাহিত্য, শিল্প, নন্দনতত্ত্বের প্রসঙ্গ উঠলেই মার্টিনেস চুপ করে যান। সেই মুহূর্তে মার্টিনেসকে কেমন যেন ফাঁপা মনে হয় ভিক্টোরিয়ার। ভিক্টোরিয়ার হৃদয় কথা কি কোনোদিনও বুঝতে পারবেন মার্টিনেস? মার্টিনেসের সান্নিধ্যেও তার একলা লাগে কখনো কখনো। ভিক্টোরিয়াকে প্রবলভাবে জড়িয়ে ধরলেন মার্টিনেস। এই আলিঙ্গন তৃষ্ণার্ত। আরও একবার মিলন সুখ চান তিনি। ভিক্টোরিয়াও কি চান না? তার মধ্যেও আবার যে জেগে উঠেছে ইচ্ছে। আজ নয় মার্টিনেস, কালই তো আবার দেখা হবে আমাদের। আজ দেরি হয়ে যাচ্ছে। বাড়ি ফিরে এস্ত্রাদার কুৎসিত জেরার সামনে দাঁড়াতে হবে। নোংরা প্রশ্ন করার জন্য ড্রাইভারকে ডাকবে নিশ্চয়ই। ঘণ্টাখানিকের এদিক ওদিকের জেরার কোনো তফাৎ হবে না। এভাবেই তোমার দড়ি ছিঁড়বে ভিক্টোরিয়া, বাঁধনও কাটবে। মার্টিনেসকে খোলা বুকের উপর টেনে নিলেন ভিক্টোরিয়া। মন্তেভিদেও স্ট্রিটের এক নির্জন কোণে গাড়ি থামালেন। দীর্ঘ তীব্র ঘন বিদায় চুম্বন দিলেন ভিক্টোরিয়ার উদগ্রীব ইচ্ছাতুর ঠোঁটে। ভিক্টোরিয়ার চারধাটা ভালো করে দেখে নিয়ে গাড়ি থেকে নামলেন। মার্টিনেসের গাড়ির পেছনের লাল দুটি আলো ক্রমে ক্ষীণ হতে হতে মিলিয়ে গেল শীতরাত্রির কুয়াশায়। কালো ওভারকোটটি ভালো করে গায়ে জড়িয়ে নিলেন ভিক্টোরিয়া। ঘড়িতে মাত্র 8টা। গ্রীষ্মে এই সময়ে শহর জমজমাট, বাজারহাট খোলা থাকে। এই অঞ্চলটা বিশেষ করে গ্রীষ্মকালে যত রাত বাড়ে ততই যেন রাস্তায় লোকও বাড়ে। শীতকালের ছবিটা সম্পূর্ণ আলাদা। বাড়িগুলি যেন শীত আর কুয়াশার মধ্যে ঘুমিয়ে পড়েছে। রাস্তায় গ্যাসের আলোকে সম্পূর্ণ ঢেকে দিয়েছে কুয়াশা। এমনই তো চেয়েছিলেন ভিক্টোরিয়া। কেউ তাকে দেখতে পাবে না, দেখতে পেলেও চিনতে পারবে না। ড্রাইভারটার কথা মনে পড়ল ভিক্টোরিয়ার। মায়া হলো তার। এই শীতে একা গাড়ির মধ্যে বসে আছে। গাড়ির দিকে খুব তাড়াতাড়ি হাঁটতে লাগলেন ভিক্টোরিয়া। এ রাস্তার দুপাশে সবকটা স্ট্রিটই একরকম। ঘন কুয়াশার আড়ালে ঠিক রাস্তাটা চিনতে পারবেন না তো। যে রাস্তায় তার গাড়িটি অপেক্ষা করছে, কিছুক্ষণ হাঁটার পরেই একটা সরু রাস্তার মোড়ে এলেন তিনি। এই রাস্তাটাই বেশ চেনা চেনা লাগলো তার। মোড়ের মাথায় লেখা থাকে রাস্তার নাম। কুয়াশায় কিছু পড়া যাচ্ছে না, কিন্তু ওই তো দাঁড়িয়ে আছে তার গাড়ি। ড্রাইভারকেও যেন দেখা যাচ্ছে আবছা আবছা। ভিক্টোরিয়াকে দেখেই বেরিয়ে এলো ড্রাইভার। পেছনের দরজাটি সাড়ম্বরে খুলে দিলেন। ছুটে গাড়িতে উঠতে গেলেন ভিক্টোরিয়া। পেছনের আসনে চোখ পড়ল তার। সেখানে বসে আছেন এস্ত্রাদা। শুধুমাত্র মেডিকেল এজেন্ট মইটি চ্যানেলে।